যারা মনে করছো আমি কম নাম্বার পাবো, তারাও 70% নাম্বার পেতে পারো আজকের এই ট্রিক্স অবলম্বন করলে। এটা ভীষণ মানে এক্সপেরিমেন্ট একটা ট্রিক্স। যারা পিছিয়ে পড়া ক্যান্ডিডেট আছো তাদের জন্য ভালো, আর যারা প্রথম সারিতে আছো তাদের জন্য তো 100% কাজ করবে। তাহলে আজকে আমাদের যে টোটাল পরীক্ষাটা 90 মার্কসের রিটেন, প্রথমেই বলি কোশ্চেন পেপারটাই কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে, এক্সট্রা কোনো লুজ পাবে না। এটা কিন্তু ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে। অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রে যেমন তোমার লুজ শিট দেয়, প্রয়োজনে পৃষ্ঠা তুমি নিতে পারো, কিন্তু ইংরেজিতে যে প্রশ্নপত্র থাকবে সেই প্রশ্নপত্রেই তোমার সমস্ত উত্তরটা লিখে আসতে হবে। তাহলে এই যে 90 মার্ক, এই 90 মার্কটা ডিভাইডেশনটা আমাকে বুঝতে হবে। আমাদের কমজোরিটা কোন জায়গায় আর আমাদের সব থেকে কনফিডেন্সটা কোন জায়গায়। প্রত্যেকটা ছেলে মেয়ের কনফিডেন্স আছে তার টেক্সট সিন পার্টে। সিন পার্টে যে 20 মার্কের প্রশ্ন হবে সেটা আমরা সবাই পারি। কেন পারি? সেটা আমরা সারা বছর, গোটা বছর ওই টেক্সট গুলো পড়ে 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 একটা টোটাল একটা ধারণা আমার মাথায় নিয়েছি। আমার আজকের এই টপিকটাই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা থাকবে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিল 30 মার্ক, এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নাম্বার ক্যারি করা ইংরেজির ক্ষেত্রে। অনেকেই এই রাইটিং স্কিল খুব সুন্দর লেখে, যারা সুন্দর লেখে তাদের নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা সুন্দর লিখতে পায় না বা পরীক্ষার খাতায় গিয়ে অনেক সেন্টেন্স ভুল লিখে ফেলে বা অনেক সময় কমন রাইটিং না আসলে ঘাবড়ে গিয়ে কিছু লিখে আসতে পারে না, বা এমনও অনেক ছাত্র দেখেছি যারা এই জায়গাটায় পুরো ছেড়ে চলে আসে, মানে কিছুই লেখে না। সেই সকল ছাত্র বা যারা ভয় পাচ্ছ তাদের জন্য এই 30-এ তুমি 21+ পেতে পারো একটা ট্রিক্স অবলম্বন করে। একটা ট্রিক, সেটা কি সেটা আমরা এই ভিডিওতেই পাবো, তা ক্লাসটাই পেয়ে যাব। দেখো, 1 নম্বর নোটিশ রাইটিং কনফার্ম আসবে এইরকম। নেক্সট 2 নম্বরে কি বলেছি? পার্সোনাল লেটার, পার্সোনাল লেটার। 3 নম্বরে কি বলেছি আমি? কে স্টোরি রাইটিং, তাই তো, স্টোরি রাইটিং। এছাড়াও আমি এক্সট্রা দুটো বলেছিলাম, কি সেটা? প্রসেসিং রাইটিং আর বায়োগ্রাফি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা বাদ দিয়ে ওই দুটো আসতে পারে, আর এর মধ্যে কোনটা 100% আসছে, এইটুকু আমাকে বুঝতে হবে। মানে আমার এছাড়াও কি আছে দেখো, বায়োগ্রাফি রাইটিং আছে, বায়োগ্রাফি আছে, আর কি আছে বলেছিলাম? প্রসেসিং, তাই তো। এই দুটো এক্সট্রা বলেছি, এই দুটো তোমাদের দেখতে হবে। তাহলে এর ভিতরে কোন রাইটিং স্কিলটা প্রথম 3টের মধ্যে বাদ দিয়ে ওটা আসতে পারে আর কোনটা শিওর আসবে। দেখো, এই যে লেটার রাইটিং, এই লেটার রাইটিং কনফার্ম থাকবে, কারণ আমরা বিগত বেশ কয়েক বছর দেখেছি লেটার রাইটিং মিস করেনি। প্রতি বছর কোনো না কোনো লেটার রাইটিং কিন্তু তোমাদের দিয়ে গেছে। এই পার্সোনাল লেটারের জায়গায় তোমরা হেডমাস্টারের চিঠিটা একটু দেখে রাখবা। অনেক সময় প্রশ্নকর্তা চালাকি করে হেডমাস্টারটাও তুলে দিতে পারে। হেডমাস্টারের কাছে যদি চিঠি দেয়, 3টে চিঠি পড়বা হেডমাস্টারের কাছে, অনলি 3টে চিঠি। এক হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, ট্রান্সফার সার্টিফিকেট, আর সিক অফ পারমিশন। বুঝতে পারলে? 3 দিনের ছুটি, তুমি স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট চাইছো, আর কোনো কিছু স্কুলে কিছু করতে চাইছো বা কিছু স্কুলে কিছু প্রয়োজন আছে তার একটা পারমিশন চেতে, হেডমাস্টারের যে ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাটটা তুমি হুবহু তুলে দিয়ে এসো, তাহলেই হবে। তাহলে এই তাহলে এটা থাকছে। নোটিশ রাইটিং কনফার্ম থাকছে, এটা লিখতে পারো 100% থাকবে। লেটার রাইটিং 100% থাকবে। এই যে স্টোরি রাইটিং আছে না, এই স্টোরি রাইটিং যদি না দেয় তারপর দলে বায়োগ্রাফি দিতে পারে, না হলে প্রসেসিং দিতে পারে। তার মানে আমাদের ফোকাস আজকে থেকে, আমাদের ফোকাসটা কোথায় ঢুকে গেল? নোটিশ রাইটিং আর পার্সোনাল লেটার রাইটিং, এই দিকটায় আমাদের ফোকাস থাকবে। এ দুটো নড়চড় হবে না, কারণ এ দুটো পাল্টাবেই না, এ দুটো আসবেই পরীক্ষায়। শুধু স্টোরি রাইটিং এর বদলে তোমাদের এই কটা কিন্তু দিতে পারে। এছাড়াও আমি আরো রাইটিং যেটা আছে রিপোর্ট, সেটা কোনো আসার সম্ভাবনা নেই। আর একটা প্যারাগ্রাফ, ভালো করে বোঝো,
তোমাদের অনেক সময় বলতে পারো যে স্যার আপনি প্যারাগ্রাফ বলেননি, প্যারাগ্রাফ তো হচ্ছে আমরা তো প্রিপারেশন নেইনি প্যারাগ্রাফ, তাহলে আমরা কি করে প্যারাগ্রাফে লিখবো? তাহলে এর একটা উপায় বলি, দেখো প্রশ্ন, আমি আবারও বলি, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা, এখানে তুমি কতটা জ্ঞান অর্জন করেছো তা দেখার পাশাপাশি তোমার বুদ্ধি, তোমার বিচক্ষণতা কতটা আছে সেটা চেক করবে। কেন, দেখো প্রশ্নটা এমন দিতে পারে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ হাউ টু মেক এ টমেটো জেলি। প্রশ্নটা ভালো করে বোঝো, কি বললাম? রাইট এ শর্ট প্যারাগ্রাফ হাউ টু মেক আ টমেটো জেলি। তার মানে কি করে টমেটো জেলি তৈরি করতে হয় তার উপরে ছোট্ট একটা প্যারাগ্রাফ লেখো। তার মানে কি অ্যাকচুয়ালি কি সেটা প্রসেসিং, অ্যাকচুয়ালি কি প্রসেসিং। কিন্তু প্রথমেই এমন একটা শব্দ দিয়ে দেবে রাইট এ প্যারাগ্রাফ, তোমরা মনে করো প্যারাগ্রাফ তো আমরা পড়ে আসিনি। ওই জন্য রাইটিং স্কিলে বারবার প্রশ্ন পড়তে হবে। তুমি যখন রাইটিং স্কিল লিখবে প্রশ্নটা ভালো করে পড়বে, যে প্রশ্নটা কি বলেছে, প্রশ্নতে কি আছে, বুঝতে পারলে? তাহলে যেমন নোটিশ রাইটিং এরকম প্রশ্ন আসবে, সাপোজ ইউ আর a secretary of your school, write a draft for your student about tree plantation। দেখো কোন এই লাইনটার মধ্যে কোনো জায়গায় নোটিশ লেখাটা নেই, আছে কি? কোনো জায়গায় নোটিশ লেখা নেই। ওখানে আছে যে তুমি কি স্কুলের সেক্রেটারি, তুমি একটা কিছু লেখো যে তোমার স্টুডেন্টদের জন্য। এটা তো আমি তো পারলাম না, কারণ আমি তো নোটিশ লেখাটা খুঁজে পাইনি। তা বললে হবে না, কারণ প্রশ্ন কিন্তু মানে চালাকি হতে পারে। এই বছর প্রশ্ন কিন্তু প্রশ্নকর্তা একটু চালাকি করে দিয়ে ছেলে মেয়েদেরকে একটু ভিমরি খাইয়ে দিতে পারে, কিন্তু আমাদের কনফিডেন্স, আমরা এই কটা ফোকাস করব। প্রশ্ন যাই আসুক, প্রশ্নটা প্রথম পড়াতে বুঝতে না পারলে আমরা সেটা কি করব, আরো বেশ কয়েকবার পড়বো, পড়ে যে তথ্যগুলো আমাদের মধ্যে আছে সেগুলো আমরা লিখে নেব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পাখির চোখ কোনগুলো হবে, নোটিশ রাইটিং, প্রসেসিং রাইটিং, আর এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের কনফার্ম থাকছে। এবার তাহলে আমি বললাম যে 30-এ মানে প্রত্যেকটা থেকে কত মার্কের থাকবে? 10 মার্কের। তাহলে আমি কত বলেছি? 21 প্লাস 21 কে করতে হলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা 7 করে পেতেই হবে। আর এখানে আমি যদি 7 করে না পাই তাহলে আমি হেরে গেলাম, আমার পরীক্ষায় 80% নাম্বার কোনোদিন আসা সম্ভব নয়। ইংরেজিতে 70 পেতে গেলে এখানে 7 করে 3 7 21 পেতেই হবে। তার জন্য কিছু একটা পদ্ধতি আছে, কিছু নিয়ম আছে। একটা নোটিশের ফরম্যাট দিয়েছিলাম, এইরকম ফরম্যাট, তাই না? নোটিশের স্ট্রাকচার নোটসে পেয়ে গেছো। এই নোটিশের স্ট্রাকচারে আমি কয়েকটা জিনিস উল্লেখ করেছিলাম। এই জিনিস কটা কিন্তু তোমাকে মাস্ট বি রিটেন, মানে কি তোমাকে লিখে আসতে হবে। ধরো একটা তুমি খুব ভালো করে, এদিকে বোর্ডের দিকে নজর রাখো, নোটিশ রাইটিং তুমি খুব ভালো করে ট্রি প্লান্টেশন ডে, এইটা খুব ভালো করে মুখস্থ করেছো। আবারও বলি, প্রত্যেক স্টুডেন্টকে যে কোনো একটা নোটিশ রাইটিং থ্রোলি মুখস্থ করো। একদম মনে করো যে 1+1+2 যেরকম মুখস্থ করতে হয়, যে ইংলিশে ম্যাথমেটিক্সের যে টেবিল গুলো, নামতাম যেগুলো আমরা বলি, মুখস্থ করতে হয় না, 2 আর 2 4, 3 আর 2 6। রাইটিং স্কিলের ক্ষেত্রে যে কোনো একটা নোটিশ রাইটিং হুবহু মুখস্থ করো, আর তার সঙ্গে এই বোম্বাস্ত সূত্রটি মুখস্থ করো। যে সূত্রটা তোমাদের আমি কি দিয়েছি, এই সূত্রটা লিখলে হুবহু কপি করলে 7 তুমি পাবে। কিভাবে? দেখো, সূত্রে প্রথমে বলেছিলাম স্কুল নেম বা ক্লাব নেম আমরা প্রত্যেকে জানি, মানে এইটা কিন্তু ক্যাপিটালে লিখবা। সমস্ত কিছু স্ট্রাকচারে যা বলেছি তাই লিখবা। সাব ডিটেলিংটা অর্থাৎ টপিক ডিটেলস লিখবা। দেখো এখানে বলা হচ্ছে অল দ্য স্টুডেন্টস, মেম্বার্স, পিপলস, এটা যেরকম লাগবে। এই টোটাল লেখাটা যদি তোমরা দেখো তোমাদের এই লেখাটার মধ্যে কিছু পাল্টানোর দরকার নেই, কিছু পাল্টাবে না। থ্রোলি এটা লিখে দিয়ে আসবা। যদি স্কুল হয় স্কুলের পয়েন্টগুলো, যদি ক্লাব হয় ক্লাবের পয়েন্টগুলো, ব্যাস এটাই লিখে দিয়ে এসো। উইদাউট কাটাকাটি, উইদাউট বানান ভুল, তুমি 7 পাবাই কনফার্ম। আর একটু যদি ওর ভিতরে দেখো লেখা আছে টপিক সম্পর্কে 2-1 কথা, সেটা যদি তুমি লিখতে পারো 10-এ 10। বুঝতে পারলে প্রত্যেকে কি বলতে চাইছি? তারপরে এই সূত্রটা আমাকে কিন্তু পরীক্ষায় লিখে আসতেই হবে নোটিশের জন্য। বুঝতে পারলাম সবাই কি বলেছি? আচ্ছা, যখন নোটিশ লিখবো, ধর আমি সূত্র জানলাম, মুখস্থ করলাম, নোটিশও লিখলাম, তাহলে একই লেখা
আমার বন্ধুর থেকে আমি কি করে বেশি নাম্বার পাবো? একই লিখবো কিন্তু তার থেকে আমি বেশি নাম্বার পাবো। ইউজ টু কালার পেন্স, কি হচ্ছে, দুই কালির পেন ব্যবহার করবা এই রাইটিং স্কিল লেখার সময়। আমি এর আগে একটা বলেছি যে খাতা সাজাও নাম্বার বাড়াও, এর একটা ক্লাস আছে, সেটা দেখতে পারো। তা এই লেখার সময় তুমি দুটো কালারের পেন ইউ হ্যাভ টু বি ফলোড, মানে কি তোমাকে করতেই হবে কি কি, তোমার যে পছন্দের যে কালারটা দিয়ে তুমি সেটা ভিতরে লেখো। স্কুল নেম, ভালো করে বলছি, স্কুল নেম, স্কুলের অ্যাড্রেস, নোটিশ, ওপরের হেডিং যে পার্টটা থাকছে এই পার্টটা তুমি তোমার একটা কালার দিয়ে লিখতে হবে। আমি সাজেস্টেড করব ব্ল্যাক কালি দিয়ে লিখবে, আমার নিজের রেকমেন্ড ব্ল্যাক কালি দিয়ে। তারপরে দেখো অল দ্য স্টুডেন্টস থেকে যে শুরু করেছো এটা তুমি ব্লু কালার দিয়ে লিখবে এবং রানিং হ্যান্ড লিখবে, মানে একটু জড়িয়ে লেখার চেষ্টা করবে, কেটে 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 লিখবে না। বুঝতে পারছো কি বলছি? কেটে কেটে অক্ষর নয়, যেরকম আমরা এরকম আমি যেরকম লিখেছি না, এইটাকে তোমরা এরকম জড়িয়ে লেখার চেষ্টা করবে। যখনই তুমি জড়িয়ে লিখবে না তখন লেখাটা আরো সুন্দর লাগবে দেখতে। আর তুমি ধরো ট্রি এরকম যদি আলাদা আলাদা করে লেখো, আর যদি ট্রিটাকে এরকম লেখো, দেখো এটা দেখতে ভালো লাগছে এর থেকে। তার মানে কি লেখাটা সবসময় জড়িয়ে লেখার চেষ্টা করবে। আর একটা কি, এখানে এই নোটসে যে প্যারাগুলো আছে সবসময় প্যারা চেঞ্জ করে লিখবে, আর প্যারা চেঞ্জ করার সময় মাঝখানে কোনোদিন প্যারা করবে না। কি করবে, এই যে লাইনটা আছে, এই যে খাতাটা আছে, ধরো তুমি এখান থেকে অনলি একটা আঙুল খাতায় মার্জিনের পাশে একটা আঙুল রেখে এখান থেকে তুমি প্যারা শেষ করবে। ধরো এবার তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো এই লিখতে 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 ধরো এই জায়গায় শেষ হয়ে গেছে প্যারাটা, হলো, তাহলে তো তোমার কোনো ব্যাপারই নেই, তুমি এখান থেকে প্যারা শুরু করছো, দেখতে ভালো লাগছে, কিন্তু এমন একটা দেখলে যে তোমার একটা শব্দই আছে বাকি যে এখানে লিখতে হবে, তাহলে কি করবে, তোমাকে আগের থেকে 2 লাইন আগে থেকে ভেবে নিতে হবে যে আমি যে শব্দগুলো লিখছি আমার কতটা দূরে যাচ্ছে। তখন তুমি কি করবে, এই লাইনটা একটু ফাঁকা 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 করে লিখে 2-1টা শব্দ এখানে বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে ধরো আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি নোটসটায় যে আওয়ার ইনস্টিটিউশন হ্যাজ বিন অ্যারেঞ্জড এ, তাই তো আমি দেখলাম শুধু এই অ্যারেঞ্জ শব্দটা ওখানে চলে আসছে, নিচে একা থাকছে, তাহলে আমি কি করব, আওয়ার ইনস্টিটিউশন এই হ্যাজ এইটুকু একটু লম্বা করে লিখে দিয়ে ওই লাইনটা শেষ করে পরের লাইনে আমরা 2-3টে শব্দ লিখবো। সবসময় মনে রাখবে প্যারা চেঞ্জ করার আগে যে লাইনটা থাকবে সেই লাইনটা যেন মার্জিনের পরে 2টো শব্দ কম না হয়, অন্তপক্ষে 3-4টে শব্দ যেন ওই লাইনটাই থাকে। কেন বলছি, নজর রাখো বোর্ডের দিকে, প্যারা করার সময় এমন ভাবে খাতাটাকে সাজাতে হবে যেন যে লাইনটা শেষ হচ্ছে এরপরে তো আমরা এখান থেকে প্যারা করছি, এইটা যেন মাঝ বরাবর থাকে, জিনিসটা দেখতে ভালো লাগে। ওই জন্য বলে আগে রূপ তারপরে গুণ, তাই তো, আগে দেখতে সুন্দর তারপরে তার গুণ বিচার। ওই জন্য আগে তুমি কি কত সুন্দর লিখছো সেটা আগে দেখবে। তাহলে নোটিশ রাইটিং কিচ্ছু করবা না, আবারও বলি নোটিশ রাইটিং এর জন্য এই সূত্রটাই যথেষ্ট। এই সূত্রটা আমি অনেক শিক্ষককে দেখিয়েছি, অনেক এক্সামিনার যারা এই মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের খাতা দেখে, যেসব শিক্ষকদের প্রচুর অভিজ্ঞতা আছে তাদেরকে এই সূত্রটা আমি দেখিয়েছি, তারা বলেছে যথেষ্ট একদম ভেবে চিন্তে সূত্রটা বানানো আছে। এই সূত্রটা তোমার যদি স্টুডেন্টরা লেখে, যদি শুধু সূত্র লিখে আসে তবু 7 পাবে সে, শুধু সূত্রটা লিখে আসে তাহলে 7, আর যদি তুমি কিছুর মধ্যে ঢোকাতে পারো তাহলে তুমি 10-এ 10 পাবে। শুধুমাত্র কেয়ারফুল লেখার সময়, সূত্রটা লেখার সময় টপিক ডিটেলস বলে যে জায়গাটা আমি রেখেছি, এই টপিক ডিটেলস শব্দটা লিখবে না, জানো, শুধু যে বিষয়ে নোটিশ রাইটিং হচ্ছে সেইটাই লিখবে। বুঝতে পারলে আমি কি বলেছি? তার মানে তোমাকে আমি কত পাইয়ে দিলাম, 7 কনফার্ম পাইয়ে দিলাম। যে একটু ভালো লিখবে সে পাবে কত, 10। বুঝতে পারলে? এছাড়া তাহলে আমি নোটিশ শেখার জন্য কি বললাম, যে কোনো একটা নোটিশ বাড়িতে গিয়ে আজই মুখস্থ করে ফেলবে। ট্রি প্লান্টেশনটা মুখস্থ করো, এইটা মুখস্থ করলেই সব থেকে সহজ এবং এটা থেকে লিখতে পারবে, কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়।
যে সকল ছাত্রছাত্রী এখনো ভয় পাচ্ছ তাদের জন্য একটা শর্ট ট্রিক্স, সবার জন্য নয়, যারা ভালো তারা ভালো লিখবে, আশা করি তারা আরো ভালো লিখবে। বুঝতে পারলাম? তাহলে নোটিশ হচ্ছে এইটা। তাহলে এবার পরীক্ষায় কি কি নোটিশ আসতে পারে সেগুলো আমি কয়েকটা লিখে দিই। দেখো, আমি বেশি না, আমি 5টা থেকে 6টা নোটিশ তোমাদেরকে বলবো। এই 5টা 6টা নোটিশ তুমি পরীক্ষায় দেখে যাও, আমি আশাবাদী এর মধ্যেই আসবে, আর না হলেও এগুলো থেকে লিখে আসতে পারবে। দেখো, প্রথম কি কি নোটিশ রাইটিং আসতে পারে। প্রথম দেখো, ট্রি প্লান্টেশন ডে, ট্রি প্লান্টেশন ডে। 2 নম্বর, কম্পিটিশন, যে কোনো কম্পিটিশন, ডিবেট হতে পারে, তারপর মানে যে কোনো একটা কম্পিটিশন নিয়ে আসতে পারে। নেক্সট, ইভেন্ট, ইভেন্ট মানে কি, যে কোনো অনুষ্ঠান নিয়ে নোটিশ আসতে পারে, একটাই ফরম্যাট কিন্তু ইভেন্ট। আর একটা কি, তোমার হচ্ছে ইভেন্ট হয়ে গেল, আর লাস্ট যেটা দেব সেটা হচ্ছে ক্যাম্প। এই সরি 5টা নয় 4টে, এই 4টে আমি নোটিশ দিলাম। এই 4টে নোটিশের মধ্যে যে কোনো একটা নোটিশ তোমাদের আসবে। কি, ট্রি প্লান্টেশন, এটা একটা স্পেসিফিক কম্পিটিশন বা হচ্ছে যে কোনো একটা কম্পিটিশন নিয়ে আসতে পারে, ইভেন্ট যে কোনো উৎসব বা অনুষ্ঠান নিয়ে আসতে পারে, আর যে কোনো ক্যাম্প, ক্যাম্প মানে তোমাকে যে কোনো ক্যাম্প মানে স্কুলের আই ট্রিটমেন্ট ক্যাম্প আসতে পারে, তারপরে ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প আসতে পারে, প্রত্যেকটা ভিডিও এখানে পেয়ে যাবে। আর হচ্ছে আমার আলটিমেটলি যেটা আমার মনে হচ্ছে, তোমাদের কিন্তু এই বছর আসার সব থেকে বেশি চান্স আছে, সেটা হচ্ছে কেন, ইভেন্ট নিয়ে। যে কোনো একটা ইভেন্ট নিয়ে আসতে পারে। সে কি ইভেন্ট, হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, এগুলো যে কোনো একটা কিন্তু ইভেন্ট তোমাদের কিন্তু এটা ভীষণ এবার দেওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারলাম? তাহলে আলটিমেটলি আমি লাস্ট বলি, নোটিশে তুমি বাজিমাত করবে যদি তোমার কাছে এই সূত্রটা মুখস্থ করা থাকে। বুঝতে পারলে? তাহলে এটি থাকলেই তোমার পাস কেউ আটকাতে পারবে না। তুমি যেদিন রেজাল্ট দেবে সেদিনকে তুমি মুখে হাসি নিয়ে আনন্দ করতে করতে বাড়ি ফিরবে যে যে আমিও পাস করেছি মাধ্যমিক পরীক্ষায়। বুঝতে পারলাম? তাহলে একটাই সূত্র তোমার পরীক্ষায় পাস করাবে, সেটা হচ্ছে এই নোটিশের সূত্র। নোটস গুলো পিডিএফ এ পেয়ে যাবে। নেক্সট আসি, দেখো এবার আমি কি বলেছিলাম, লেটার রাইটিং, তাই তো? এবার এই এবার আমরা জানবো কি, লেটার রাইটিং। দেখো, আমরা 7 তো পেয়ে গেলাম, তাই না? 7 তো পেয়ে গেলাম ওইভাবে। এবার আমার লেটার রাইটিংটা কি, দেখো লেটার রাইটিংটা আমি কি বলেছি বলতো? এই লেটার রাইটিং কি বলেছি, পার্সোনাল, তাই তো? পার্সোনাল। আমি আগের দিনের ক্লাসে বলেছি পেন ফ্রেন্ড কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ, পেন ফ্রেন্ড তোমাকে দিতে পারে। দেখো, পার্সোনাল লেটার রাইটিং এর জন্য আমি তোমাদের সামনে এইরকম একটা ফরম্যাট তোমাদের দিয়েছি। এই লেটারটা এমন ভাবে লেখা আছে, যদি সে কিছু না জানে, যদি কারোর কাছে শুনে নিয়েও বোঝা যায় যে বন্ধু রাইটিং স্কিল বুঝতে পারছি না, কি রাইটিং স্কিল এসছে, একটু বলে দে কি রাইটিং স্কিলে লিখতে এসছে, সে যদি একবার তোমাকে বলে দেয় যে লেটার এসছে, বন্ধুর কাছে চিঠি এসছে, ব্যাস তুমি রাজা, আর কেউ তোমার পিছনে দৌড়াবে না। কারণ কি, এই সূত্রটা তুমি ফরম্যাটটা তুলে দিয়ে আসলেই সাত, এই ফরম্যাটটা তুমি তুলে দিলেই তুমি 70% নাম্বার তুমি রাইটিং স্কিলে পেয়ে যাচ্ছ। কারণ এমন ভাবে সূত্রটা বানানো আছে, এখানে এমন কিছু কথা লেখা আছে যেগুলো ছাড়া বন্ধুর কাছে চিঠি লেখা সম্ভব নয়। আমরা চিঠিতে জানি কি, আমরা বন্ধুকে প্রথমে জানাবো যে তুমি ভালো আছো কিনা, তারপর আমি ভালো আছি কিনা, তাই তো? আমি কি বিষয়ে চিঠি লিখছি সেটা, তারপরে আমার যে শ্রদ্ধা বা ভালোবাসা তোমার বড়দের, তোমার পরিবারের বড়দের জানাও, আর ভালোবাসাটা তোমার ছোটদের জানিও। আমি তোমার চিঠির অপেক্ষা করছি, তুমি চিঠির উত্তর দিও। আজকে নয়, ভগবান ঈশ্বর তোমাদেরকে
মঙ্গল করুক বা তোমার মঙ্গল করুক, ব্যাস এইটুকুই তো একটা চিঠিতে থাকে। মেন পার্ট হচ্ছে এইটুকু। এই পার্টটা কিন্তু এই চিঠির ফরম্যাটে এমন ভাবে গুছিয়ে লিখে রেখেছি, যদি এক্সামিনার এই ফরম্যাটটা দেখে তো তখনই এক্সামিনার তোমার লেখার প্রতি একটি বিশেষ মুগ্ধ হয়ে যাবে, যে না, যে ক্যান্ডিডেটটা এই লেটারটা লিখেছে সে জানে ইংরেজি কিভাবে লিখতে হয়। তাহলে শুধুমাত্র এই সূত্রটা লিখে কি করে ভালো নম্বর পাবো? আমি কি চালাকি করব যাতে এক্সামিনার বুঝতে না পারে যে আমি শুধু সূত্রই লিখে এসেছি, আমি এক্সট্রা কিছু লিখিনি। কি দেখো, প্রত্যেকে এই জায়গাটাই বলেছিলাম, দেখো লেটার রাইটিং এ ফার্স্ট এই পজিশনে আমার কি লিখতে হয় বলতো? কি লিখতে হয়? নিজের ঠিকানা লিখতে হয়, তাই তো? কি লিখতে হয়? নিজের ঠিকানা। নিজের ঠিকানা বলতে কি, আমি কি লিখবো? ভিলেজ লিখবো, পোস্ট অফিস লিখবো, ডিস্ট্রিক্ট লিখবো, পিনকোড লিখবো। আর একটা শব্দ কি লিখতে হবে তোমাকে? মাস, ডেট। আচ্ছা স্যার, কি ডেট বলে কি তারপরে এরকম ভাবে লিখবো? ধরো পরীক্ষা কত তারিখে? 3 তারিখে, 3/2/2026। তাহলে কি ডেট বলে কি এরকম ভাবে লিখবো স্যার? না, ডেট শব্দটা লেখা যাবে না, শুধু ডেটটা লিখতে হবে। বুঝতে পারলে? ডেট শব্দটা তুমি কিন্তু লিখবে না, শুধু কি লিখবে? শুধু পরীক্ষার দিনের তারিখটা লিখবে। যদি প্রশ্নে কোনো ডেট দিয়ে যায় তাহলে তো সেই ডেটটাই লিখতে হচ্ছে, আর প্রশ্নে ডেট না দিলে কি করতে হচ্ছে? এই ডেটটা লিখে নেবে, মুখস্থ করে ফেলো। এই ডেটটা তোমার জীবনের স্মরণীয় দিন থাকবে। তোমার জীবনের একটা স্মরণীয় দিন কোনটা বলো তো? তোমার জন্মদিন। প্রত্যেকেরই জীবনে একটা স্মরণীয় দিন থাকে, সেটা কি? তার জন্মদিন। সেই স্মরণীয় দিনের তালিকায় আর একটা দিন, সেটা কি? 3রা ফেব্রুয়ারি 2026 সাল। এটাও তোমার জীবনে চিরকাল স্মরণ হয়ে থাকবে, যে এই দিন আমরা মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় বসেছিলাম এবং সেই ভাস্কর স্যারের নোটস নিয়ে আমরা 71% নাম্বার পেয়েছি এবং আজকে আনন্দিত। তার জন্য আমাদের কি দরকার? এই সূত্রটা থ্রোলি মুখস্থ। দেখো এই সূত্রে কি কি জিনিস আছে, কেন তুমি নাম্বার পাবে। ডেয়ার বলে আমি একটা ফাঁকা রেখেছি, মানে ডেয়ার এর পরে তোমার বন্ধুর নাম বা পার্সোনাল যাকে চিঠি লিখছি তার নাম হবে। হোপ ইউ আর ভেরি ওয়েল টুডে, আশা করি তুমি আজকের দিনে ভালো আছো। আই অ্যাম অ্যাজ ইউ, আমিও তোমার মতোই আছি। আফটার এ লং টাইম, আমি অনেক দিন পর। আই স্যাট টু রাইট দিস লেটার, আমি এই চিঠিটা লিখতে বসলাম। সো আই ওয়ান্ট to thank you at first. It is my pleasure to write you a letter. I want to explain about the, তারপর দেখো ডট ডট রেখেছি, তাই না? এই জায়গাটায় জাস্ট শুধু টপিকটা লেখো। বুঝতে পেরেছো? প্রত্যেকে নজর রাখো পিডিএফ এর নোটসটাই, যে এই জায়গাটায় শুধু ওই জায়গাটায় তুমি টপিকটা লেখো। টপিক স্যার, আমি তো টপিকই বুঝতে পারছি না স্যার, তাহলে আমি লিখবো কি করে? এটা আর এক প্রশ্ন। আমি তো টপিকই বুঝতে পারছি না কোনটা টপিক হয়, এত বড় প্রশ্ন দিয়েছে তার মধ্যে টপিক কোনটা? এই জায়গায় তোমার বন্ধুকে চকলেট খাওয়ানোর জন্য আগে কন্ট্যাক্ট করে নিবা। তোমার পাশে যে বন্ধু থাকবে তাকে বলবা যে ভাই আজকে ইংরেজি পরীক্ষার পর তোর আমি একটা ক্যাডবেরি খাওয়াবো, তোর একটাই কাজ রাইটিং স্কিলে কোন কোন রাইটিং স্কিল কি এসছে আর তার টপিকটা আমাকে একটু বলে দিবি। প্রয়োজনে আমার কাছে নোটস আছে, আমি তোকে দেখাতে পারি। মানে আমি মুখস্থ করে এসছি, আমার দেখে তুই লেখ, সেও ভালো। আমার দেখে লিখবি, কিন্তু আমার টপিকটা বলে দিবি। তার মানে বুঝতে পারলাম তাহলে তাহলে আমরা কি লিখবো? সো আই ওয়ান্ট টু এক্সপ্লেইন অ্যাবাউট দা ডট ডট অনলি টপিক, আর কিচ্ছু না। কি লিখবো? অনলি টপিকটা লিখবো। সো আই রাইট ইট হিয়ার ব্রিফলি অ্যাবাউট। ঠিক আছে, এই যে লাইনটা আছে মন দিয়ে নজরের নোটসের দিকে রাখো। সো আই রাইট ইট হিয়ার ব্রিফলি অ্যাবাউট, এটা কখন লিখবো বলতো? যখন চিঠি সম্পর্কে দুই এক কথা লিখতে পারবো। ঠিক আছে, যখন চিঠি সম্পর্কে দুই এক কথা লিখবো তখন এই লাইনটা লিখবো, আদারওয়াইজ লিখবো না। ঠিক আছে, তুমি যখন ইংরেজিটাকে খুব সুন্দর সাজাবে তখন তুমি এই লাইনটা দিয়ে শুরু করবে। যদি তুমি মনে করো ইংরেজিটা আমি ভালো সাজাতে পারছি না, আমার শর্ট টাইম শেষ হয়ে যাচ্ছে, আমার তড়িঘড়ি রাইটিং স্কিলটা তুলে দিয়ে আসছে, তখন কিন্তু ওখানে এই লাইনটা লিখবো না। বাংলার প্রত্যেকটা ছেলে পারে, তুমিও পারবে। বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে পরীক্ষায় রাইটিং স্কিল লিখে আসে, ভালো নাম্বার নেয়, তুমিও পারবে। তোমার শুধু ফরম্যাট লাস্টের পার্ট, আই এম ওয়েটিং ফর ইউর নেক্সট লেটার, এখান থেকে থ্রোলি যা আছে হুবহু লিখবে, কোনো কিছু চেঞ্জ করবে না, শুধুমাত্র ঠিকানাটা
গুরুত্ব সহকারে লিখবে যে তোমার ঠিকানা আর তুমি যাকে পাঠাচ্ছ তার ঠিকানার পিনকোড যেন আলাদা হয়। বুঝতে পেরেছো কি বলেছি? তোমার ঠিকানা আর যাকে পাঠাচ্ছ তার ঠিকানার পিনকোডটাই কিন্তু চেক করা হয় পরীক্ষার খাতায়, যে দুটোর পিনকোড কি আছে। জেলা এক হতেই পারে, নদিয়া জেলায় তোমার এখানকার একরকম পিনকোড, তো আর এক জায়গায় আর এক রকম পিনকোড। জেলা এক হতে পারে কিন্তু পিনকোডটা কিন্তু যেন এক না হয়। বুঝতে পেরেছো? আর একটা যে এই জায়গাটায় যে বাক্সটা আমরা বানাবো, সেই বাক্সে STAMP এই স্ট্যাম্প শব্দটা কিন্তু মাস্ট। এটা কিন্তু তোমাকে লিখতেই হবে। তোমাকে আবারও বলি, প্রথমেই বললাম আগে তার দেখাশোনা, তারপর তার গুণ বিচার। তুমি কেমন ভাবে রাইটিংটাকে সাজিয়েছো সেটাই, তারপরে তোমাকে কি হবে, তুমি ওর ভিতরে কি লিখেছো সেটা। বুঝতে পারলে? তাহলে লেটার রাইটিং তোমাকে আসছে, তাহলে এই বন্ধুর কাছে বা পার্সোনাল লেটার রাইটিং এই নোটসটা তুমি ফলো করো, এই নোটসটা মুখস্থ করো। এই নোটসের ফ্রি পিডিএফ চাইলে কমেন্ট করো, পিডিএফ দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারলে? নেক্সট আমাকে কি বলেছিলাম বলতো? নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে কি স্টোরি রাইটিং। দেখো, স্টোরি রাইটিং এর কোনো নির্দিষ্ট ফরম্যাট হয় না। হয় কি? স্টোরি রাইটিং এর কোনো নির্দিষ্ট ফরম্যাট হয় না। তাহলে আমি স্টোরি রাইটিং দিয়ে দিলে আমি কি করে স্যার ওখানে 7+ নাম্বার পাবো? 7+ নাম্বার কি করে পাবো? এরও কতগুলো ট্রিক্স আছে। দেখো, তুমি প্রথমে স্টোরি রাইটিং গুলোকে জানবা, বেশিরভাগ স্টোরি রাইটিং পাস্ট টেন্সে লিখতে হয়। মানে অধিকাংশ স্টোরি রাইটিং কোন টেন্সে লিখতে হয়? পাস্ট টেন্স। তার মানে তোমাকে এই কদিন পাস্ট ইনডেফিনাইট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটে টেন্স ভালো করে রপ্ত করতে হবে, কারণ স্টোরি রাইটিং এই তিনটে টেন্স থেকেই আসবে। আর একটা বলি, স্টোরি রাইটিং এ হেন্স অবশ্যই দেয়া থাকবে। কি দেয়া থাকবে? হেন্স। হেন্স অবশ্যই দেওয়া থাকবে। তোমাকে হেন্স গুলো তোমাকে নাম্বার পাইয়ে দেবে। দেখো, স্টোরি রাইটিং এর কিছু কিছু স্টার্টিং এ পয়েন্ট লেখা হয়, যেমন ধরো ওয়ান্স আপন এ টাইম, দেয়ার ওয়াজ লিভড ইন এ, এরকমই আমি এর একটা স্টোরি রাইটিং এর সংক্ষিপ্ত স্ট্রাকচার আমি আজকে ক্লাসের শেষে তোমাদেরকে দিয়ে দেবো। মানে যে কোনো স্টোরি রাইটিং কিভাবে শুরু করব, যেরকম আমি বললাম যে হিন্টস গুলোকে আমাকে ফলো করতে হবে। হিন্টস গুলো ফলো করার সময় তুমি স্টোরি রাইটিংটার একটা জিনিস তোমাকে কি রাখতে হবে, একটা টাইটেল দিতেই হবে। আর একটা কি করতে হবে বলতো? মোরাল। টাইটেল আর মোরাল তোমাকে কিন্তু মাস্ট, তোমাকে কিন্তু লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে টাইটেল আর কি মোরাল। তাহলে এই যে টাইটেল আর মোরাল আমি কোথায় খুঁজে পাবো, তাই না? স্টোরি রাইটিং এর টাইটেল আর মোরাল কোথায় খুঁজে পাবো? আমার তো টাইটেল মোরাল তো শত শত টাইটেল মোরাল আছে। দেখো, টাইটেল ট্রিক্স একটা অবলম্বন করে দিই। বলো। তাহলে টাইটেল কি করে করবি বল? টাইটেলটা কি করে লিখবি? তো স্টোরি রাইটিং আসে, জাস্ট হেডিং এ যেটা দিয়েছে, প্রশ্নে যে জিনিসটা দিয়েছে সেটাই তুলে দে, এক্সট্রা কিচ্ছু তুলবি না। ধর প্রশ্নে এসছে যে রাইট এ শর্ট স্টোরি বা রাইট এ স্টোরি অ্যাবাউট এ ওল্ড উইম্যান অ্যান্ড হার সন। ব্যাস, মানে একটা তুমি গল্প লেখো, যে গল্পটা একজন বৃদ্ধা মহিলা এবং তার সন্তান নিয়ে একটা গল্প লেখো। তুমি এটা বিভিন্ন রকম ভাবে লিখতে পারো, যে এই মায়ের প্রতি তার সন্তানের স্নেহ, ঠিক আছে, মাতৃ ছেলের সম্পর্ক, অনেক কিছু লেখা যায় টাইটেল। অত কিছুই যাবই না, প্রশ্নে যে কটা শব্দ দিয়েছে সেই কটা শব্দই আমি এখানে ক্যাপিটালে খাতার মাঝখানে লিখে দেবো। বোঝা গেল? মানে কি লিখবো? ওল্ড উইম্যান অ্যান্ড হার সন, এটা প্রশ্নে দেওয়া ছিল, এটাই তুলে দেবো, এক্সট্রা কিচ্ছু তুলবো না। তুলে দেওয়ার পর আমি শুরু করব কয়েকটা শব্দ, ওয়ান্স দেয়ার ওয়ার লিভড, এটা হতে পারে। আর একটা জিনিস কি, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট টেন্সে হবে। কোন টেন্সে হবে? পাস্ট টেন্স। তুমি না পারো আর কি, প্রত্যেকটা বেশিরভাগ অনেক জায়গায় দেখেছি প্যাসিভ ভয়েস ইউজ হয়। আর মোরালটা কি করব? দেখো, টাইটেলের জন্য তুমি 2 নম্বর পাবে, মোরালের জন্য 2 নম্বর পাবে। 10 তোমার রাইটিং, তার মধ্যে প্রথমেই 4 তুমি কিন্তু এখানে আটকে গেল। ভিতরে কি লিখেছো? 6। প্রত্যেকটা হেন্স, প্রত্যেকটা পয়েন্ট পরপর পরপর লিখে দেবে যেভাবে পারো পাস্ট টেন্সে।
বুঝে নিবা সাবজেক্টটা কে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব গুলো বসে বসে লিখে দিতে পারবে। আর একটা জিনিস আছে, সেটা কি, এই টাইটেলটা পেরা মোরাল, এই মোরাল কতগুলো মোরাল মুখস্থ করে ফেলতে হবে। আমি আজকে পারলে 10-12টা মোরাল তোমাদেরকে দিয়ে দেবো, সেই 10-12টা মোরাল মুখস্থ করে রাখবে। ওই 10-12টার ওই মোরালের সঙ্গে আমি বলে দেবো যে এই মোরালের সঙ্গে আর কোন কোন গল্প রিলেট করা যেতে পারে, মানে একটা মোরাল দিয়ে 10-12টা গল্প যাতে সাজানো যায় সেরকম একটা, মানে কিছু স্পেসিফিক 10টা মোরাল আমাদের মুখস্থ করে যেতে হবে। মানে কি, মোরাল চেঞ্জ করা যায় না, নীতিকথা চেঞ্জ করা যায় না। তাহলে স্টোরি, এবার ধরো স্টোরি আসলো না, আমি আর একটা কি বলেছি, প্রসেসিং, সব থেকে সহজ জিনিস, মানে এর থেকে সহজ কিছু হয় না প্রসেসিং যদি তোমাদের দেয়, কিন্তু খুব সৌভাগ্য। কিন্তু প্রসেসিংটা কিভাবে দিতে পারে, রাইট এ প্যারাগ্রাফ দিয়ে, রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ কন্টেন্ট, রাইট এ শর্ট নোট, এরকম বিভিন্ন রকম দিতে পারে। প্রসেসিং দেওয়ার জন্য দেখবো আমি প্রসেসিং এর উপরে আমি একটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফটা আমি এখানে দেখাতে পাচ্ছি না যেহেতু ওটা প্রিন্টেড পিডিএফ। সেখানে একটা 7খানা বাক্য আছে, তাতে সেই 7খানা বাক্য পরপর লিখে দিলেই হয়ে যায়। আর একটা রাখবে, প্রসেসিং এ সবসময় মাস্ট লিঙ্কার, এই জিনিসটা কিন্তু লিখবে, মানে কি, দেন, দেন, আফটার দ্যাট, দেয়ারফর, এইগুলো কিন্তু আমাদের পরপর পরপর লিখে যেতে হবে। আর তার একটা নিয়ম আছে, ফরম্যাটটা আমি এই ক্লাসের শেষে দিয়ে দেবো। ব্যাস, নেক্সট আসছে কি বলতো আমাদের, বায়োগ্রাফি। বায়োগ্রাফির আমি আর একটা আগেই সূত্র দিয়েছি তোমাদের, দেখবা এরকম করে একটা হয়তো এরকম একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম যে যে কোনো বায়োগ্রাফি লেখার সূত্র, অথবা আমার এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবা বায়োগ্রাফি লেখার সূত্র আছে, সেখান থেকেও দেখতে পারো। তাই বায়োগ্রাফির সূত্রে কিচ্ছু পাল্টাবে না, আবারও বলে দিই শোনো, বায়োগ্রাফির সূত্রে কিচ্ছু পাল্টাবে না, যা আছে তাই লিখে দেবে, শুধু যার বায়োগ্রাফি তার নামটা একটু লিখে নেবে, আর সে কোথায় জন্মেছে সেটা লিখবে, ব্যাস ওই রকম। আর যদি সে মারা যায় তাহলে লাস্টের লাইনটা লিখবে, যদি মারা না যায় তাহলে লাস্টের লাইনটা লিখবে না। বুঝতে পেরেছি? তাহলে তার মানে এই সূত্রটা কিন্তু তোমার কাছে থাকলে তুমি লিখে আসবে। তাহলে এইভাবে তুমি যদি পরীক্ষা দাও, তুমি কিন্তু 21+ নাম্বার তুমি এখানে পাবেই কনফার্ম, এখানে 21+ নাম্বার কনফার্ম পাচ্ছ। বুঝতে পারলে? তাহলে তাহলে এই গেল আমাদের রাইটিং স্কিলে কি থাকবে।